লাস্ট ক্লাসে আমরা নাম্বার অপশন দেখছিলাম, আজকে আমরা নাম্বার অপশনটা আরেকবার দেখব। তো আমি নাম্বার অপশনটা একেবারে অন করছি, 1 স্পেস বার ক্লিক করলাম, ক্লিক করে আমি কিছু একটা লিখলাম, এন্টার দিলাম, কিছু একটা লিখলাম, এন্টার দিলাম, কিছু একটা লিখলাম। সো এইভাবে অটোমেটিক নাম্বারটা আসতে থাকছে। আমি চাচ্ছি পরের অপশনটাকে ইউজ করতে এখানেই। সো আমি চাচ্ছি এই একের পরে আমি একের মধ্যে দুইটা তিনটা অপশন দিব, মানে এবিসিডি দিয়ে নতুন নাম্বার লিখব। সো এই ক্ষেত্রে আমি এখানে এসে লাইনটা শেষে এসে এন্টার দিব। এন্টার দিলে দেখেন এখানে 2 চলে এসছে অলরেডি। সো আমরা যেটা করব, এখানে ট্যাব নামে যে সুইচটা আছে আমাদের কম্পিউটার কিবোর্ডের একদম বাম দিকে উপরের দিকে, ট্যাব, একবার ট্যাবে প্রেস করলাম, দেখেন ট্যাবে প্রেস করার সাথে সাথে এটা এ হয়ে গিয়েছে। সো আমি অপশন লিখলাম, এন্টার দিলাম, বি হয়ে গিয়েছে, অপশন লিখলাম, এন্টার দিলাম, সি হয়ে গিয়েছে। সো আমার আর দরকার নেই, আমার 4টা অপশন হয়ে গিয়েছে। এবার আমি আবারও এন্টার দিলাম, দেখেন ই চলে আসছে, বাট আমি তো ই চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে 2 আসুক বা অন্য কোনো নাম্বার আসবে। সো আমি অলরেডি একবার এন্টার চেপে এটাকে ই বানিয়েছি, এখন আমি আরও একবার এন্টার দিব, দেখেন আরেকবার এন্টার দিলে সেটা 2 হয়ে গেল। সো এখানে আমি প্রশ্ন লিখছি, এন্টার দিচ্ছি, আমি চাচ্ছি আবার এবিসিডি আসুক, তাহলে আবার ট্যাব দিব, আনলাম, 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 দেন আমি চাচ্ছি আবার 3 আসুক। সো এন্টার দিলে ই চলে আসছে, আরেকবার এন্টার দিব, 3 চলে আসছে। সো এইভাবে দেখেন অটোমেটিক কিন্তু এই অপশনটা আমরা এখান থেকে ইউজ করতে পারছি। সো আমাদেরকে ডান মানে ওখান থেকে ক্লিক করে ইউজ করার দরকার নেই। যাই হোক, এবার আমি আবার টেক্সটটা আবার সেই টেক্সটটাকে আনছি, আর এ এন ডি। এবার আমরা দেখবো তারপর নিচে যে অপশনগুলো, এগুলোকে বলা হয় অ্যালাইনমেন্ট। সো মাইক্রোসফট ওয়ার্ডে 4 ধরনের অ্যালাইনমেন্ট আছে, লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই। বাই ডিফল্টের লেফট অ্যালাইনমেন্ট থেকে থাকে, মানে হচ্ছে লেফট দিক থেকে লেখা শুরু হবে, সেটা রাইট দিকে যেতে থাকবে। আমি এখানে লিখে দেখাচ্ছি, আমি এখানে লিখেছি হাই এভরিওয়ান। ওকে, সো দেখেন এটা আমি লেফট সাইড থেকে শুরু করলাম, এন্টার দিলাম, আমি চাচ্ছি এই পরের লেখাটা মাঝখান থেকে শুরু করব আমরা। সো আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা মাঝখান থেকে শুরু হলো। তারপরে আমি নিচে আসলাম, এসে আবার রাইট, এই যে অপশনটুকু, রাইটে ক্লিক করলাম, দেখেন ডান সাইড থেকে লেখা শুরু হচ্ছে। ওকে, আমরা এবার দেখব জাস্টিফাই। জাস্টিফাই দেখার জন্য আমাদের এই লাইনটা দরকার আছে। খেয়াল করেন এই লাইনটার, দেখেন অফের পর অনেকটুকু ফাঁকা আছে, এন্ডের পর অনেকটুকু ফাঁকা আছে, কোঅর্ডিনেটের পর অনেকটুকু ফাঁকা আছে। আমরা যদি একে জাস্টিফাই করে দেই, দেখেন এই ফাঁকাগুলো অফ হয়ে গিয়েছে, ডান দিকের এই ফাঁকাটা কিন্তু এখন আর নেই, একদম পুরোপুরি ডানে এবং বামে দুই দিকেই ঠিক আছে। আমরা যখন একটা ডকুমেন্টকে প্রিন্ট করব, তখন অবশ্যই আমরা এটাকে জাস্টিফাই মোডে এনে দেন আমরা প্রিন্ট করব। এবার আমি একটু বলে দিচ্ছি, আমরা যে অ্যালাইনমেন্টগুলো করলাম, এই অ্যালাইনমেন্টগুলো যদি আমরা চাই আমরা কিবোর্ডে শর্টকাট কিতেও করতে পারি। সেটা কীভাবে করব, লেফটের জন্য আমরা দেব CTRL কন্ট্রোল প্লাস এল, এটা হচ্ছে লেফটের জন্য। হ্যাঁ, আমি এটাকে কপি করে নিচ্ছি। রাইটের জন্য আমরা লিখবো, আগে রাইটটা লিখে দেই। রাইটের জন্য আমরা প্রেস করব কন্ট্রোল আর, তাহলে আর আমাদেরকে এখানে এসে ক্লিক করতে হবে না, একটা টেক্সট সিলেক্ট করে দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। আমরা জাস্টিফাই জন্য ইউজ করব কন্ট্রোল জে। সেন্টারের জন্য আমরা ইউজ করব কন্ট্রোল ই। মাথায় রাখবো এটা আমরা। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, কারণ আমরা কন্ট্রোল সিতে কপি করি। যেমন দেখেন আমি এখানে এই লেখাগুলোর দিকে করে দেখাচ্ছি। আমি এখন রাইট অ্যালাইনমেন্ট করবো, তো কন্ট্রোল আর, দেখেন ডান দিক সব ঠিক মানে একত্র হয়ে গেছে, একই অ্যালাইনমেন্টে চলে এসেছে। আমি এখন দিচ্ছি কন্ট্রোল ই, দেখেন মাঝামাঝি এসেছে। আমি দিচ্ছি কন্ট্রোল ধরে জে, তাহলে জাস্টিফাই হয়ে যাচ্ছে, আর কন্ট্রোল এল এটা। ওকে, সো আমরা জাস্টিফাই দেখে ফেললাম। আমরা তারপর যে অপশনটুকু দেখবো সেটা হচ্ছে লাইন স্পেসিং অপশন। সো আমি অলরেডি একটা প্যারাগ্রাফ যেহেতু মার্ক করে রেখেছি, আমি লাইন স্পেসিং অপশনটা এখানে অ্যাপ্লাই করি। সো দেখেন আমি লাইন স্পেসিং অপশন বাড়াচ্ছি, আর আমার লাইনের মাঝখানে দুইটা লাইনের মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটা কিন্তু বাড়ছে।
একের পর এক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমরা চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। আমরা যদি লাইন স্পেসিং এখানে আসি, আরও যদি বেশি দরকার হয় তাহলে আমরা এখানে লাইন স্পেসিংটা আরও বাড়িয়ে দিতে পারি। এই যে এখানে লাইন স্পেসিং অলরেডি দেওয়া আছে 1.15, আমরা যদি এখানে 5 লিখে দিই দেখেন কত বড় হয়ে যায় মাঝখানে জায়গাগুলো, দেখছেন কত কত বড় হয়ে গিয়েছে। সো আমি এটাকে চেঞ্জ করে নিয়ে আসতেছি আগের জায়গায়। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে দেখেন শেডিং বলা হয় এটাকে। তার মানে হচ্ছে এটা কালার করে দিবে। যতটুকু জায়গা আপনি মার্ক করেছেন অতটুকু জায়গা, যেমন এই জায়গাটা মার্ক করে রেখেছি, আমি ক্লিক করলাম এটা কালারের মধ্যে, পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কালার করে দিয়েছে। এর আগে যেটা দেখেছিলাম সেটা শুধুমাত্র ফন্টে কালার করেছে, আর এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার করে দিয়েছে। ওকে, আচ্ছা। তারপরে যে অপশনটা আছে এটা আমি একটু পরে দেখছি। আমরা একটু উপর দিকে চলে আসি, আমরা চলে আসি ইন্ডেন্টেশনের মধ্যে। সো আমরা যদি এখানে ক্লিক করে আমরা যদি এটাকে প্রেস করি, দেখেন আমাদের লেখাটা ফুল মানে পুরো প্যারাগ্রাফটাই একটা নির্দিষ্ট লেভেলে চলে যাচ্ছে ওইদিকে। আবার যদি ইন্ডেন্টেশন ডিক্রিজ করি, আমার নির্দিষ্ট প্যারাগ্রাফটা মানে আমার এই প্যারাগ্রাফটা টোটাল এখানে চলে আসছে। এটা ট্যাব দিলেও হয়, বাট ট্যাবেরটা হচ্ছে কেমন দেখেন, আমি ট্যাব দিচ্ছি। ট্যাবেরটা দেখেন এই প্রথম প্যারাটা একটু বেশি ভিতরে থাকবে, বাকিগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে যাবে। আর ইন্ডেন্টেশনটা দেখেন পুরো প্যারাগ্রাফটা যাবে, প্রথম লাইন আর লাস্ট লাইন বলে কোনো কথা নেই, সবটাই একই মাপে চলে যাবে। ওকে, হ্যাঁ। তো তারপর যে অপশনটা আছে সর্টিং অপশন, এই সর্টিং অপশনটা আমরা আসলে এখানে ব্যবহার করি না। কেন করি না? সর্টিং অপশনটা যদি এখানে আমরা ব্যবহার করি, যেমন ধরেন এই যে দেখেন এটা ও, এটা ওয়াই, এটা হচ্ছে টি। তার মানে যদি এবিসিডি আকারে আমরা পড়তে থাকি, ও এটা পড়বে সবার আগে, এটা আসবে দ্বিতীয়তে, আর এই ওয়াই এর এই প্যারাগ্রাফটা চলে আসবে তৃতীয় লাইনে। তার মানে হবে কি টোটাল কথাটার অর্থটাই বদলে যাবে। এই জন্য আমরা এই যে এই সর্টিং মোডটা এখানে ব্যবহার করি না। সর্টিং মোডটা আমরা ব্যবহার করব মেইনলি এক্সেলের মধ্যে। ওকে, আচ্ছা। তারপরে একটা অপশন বাকি আছে এখানে পাংচুয়েশন অপশন, সরি পাংচুয়েশন না, এটা দিয়ে মেইনলি আসলে আমরা যেটা করি স্পেস ক্যালকুলেশন করি। যেমন আমি এটা ক্লিক, এটার জন্য অবশ্য কোথাও ক্লিক সিলেক্ট করতে হয় না, জাস্ট ক্লিক করে দিলেই হয়। খেয়াল করে দেখেন আপনারা যে প্রতিটা ফাঁকার মাঝে সে একটা করে ডট চিহ্ন দিয়েছে, তার মানে হচ্ছে এখানে ফাঁকা বেশি আছে কিনা আপনার পুরো লেখার মধ্যে আপনি সেটা এখান থেকে কাউন্ট করতে পারবেন। যদি কোথাও বেশি ফাঁকা হয়, যেমন ধরেন আমি এখানে মাউসটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমি স্পেস বারে ক্লিক করতেছি, স্পেস বারে ক্লিক করতেছি আর ও একটা করে ডট ডট দিয়ে যাচ্ছে, তার মানে বোঝাচ্ছে যে মানে কোথাও যদি আমরা দুইটা ডট দেখি তার মানে আমাদেরকে বুঝতে হবে ওখানে আমরা ফাঁকা বেশি দিয়েছি। সো আমরা চাইলে সেই ফাঁকাটাকে অফ করে দিতে পারি। যদি এটা না থাকে খালি চোখে আসলে দুইটা ফাঁকা বা একটা ফাঁকা বা তিনটা ফাঁকা এটা না চোখে পড়বে না, যার কারণে এই অপশনটা এখানে দেয়া আছে। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে এটা দিয়ে আমরা দেখে নিতে পারি যে আমাদের এখানে বাড়তি ফাঁকা জায়গা দেয়া আছে কিনা, বা কোথাও ফাঁকা জায়গা দেওয়ার কথা ছিল সেখানে আমরা দেইনি, তো সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। এবার চলে আসি আমাদের এই অপশনটার মধ্যে। এই অপশনটা আসার জন্য আমাদের অবশ্যই লেখা মার্ক করতে হবে। সো আমরা লেখাটাকে মার্ক করে নিলাম, মার্ক করে যেখানে দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। অলরেডি আমি বটম অপশনে ক্লিক করে দিয়েছি যদিও। তারপর দেখেন লেফট অপশন, রাইট অপশন, আপনি যদি চারদিকে বর্ডার করতে, যেমন আউটসাইড বর্ডার, দেখেন এই লেখাটা চারদিক থেকে বর্ডার হয়ে গিয়েছে। যদি এটা এখান থেকে বোঝা যাচ্ছে না, যদি বোঝা না যায় আমরা যেটা করব, আমরা কন্ট্রোল ধরে পি প্রেস করব। আমি আবারও বলছি কন্ট্রোল ধরে পিতে প্রেস করব, তাহলে দেখেন প্রিন্ট প্রিভিউ দেখা যাবে, এবং এই প্রিভিউতে দেখা যাচ্ছে দেখেন দাগটা কিন্তু ঠিক এখানে এসেছে। তার মানে যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমার প্রিন্টটা দেখতে একদম হুবহু এটার মতো আসবে। যদিও এখানে আবার একটা বাড়তি দাগ টাগ আছে ডানে বামে, এগুলো কিন্তু কিছুই প্রিন্টে আসবে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন আপনারা সবাই। আচ্ছা, তারপরে আমরা যেগুলো দেখবো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মানে রেডিমেড কিছু অপশন আছে আর কি। আপনি একটা লেখাকে যদি আমরা চান যে এরকম রেডিমেড অপশন দিতে, মানে যেটা আমরা আসলে এখান থেকে বোল্ড, ইটালিক, ফন্ট সাইজ কমিয়ে বাড়িয়ে ঠিক করেছি, ঠিক এখানে রেডিমেড করে সেই অপশনগুলো দেওয়া আছে। যদি আপনার কোনোটা ইউজ করতে ইচ্ছা হয় আপনি এখানে জাস্ট ক্লিক করলে সেটা ইউজ করতে পারবেন। ওকে, চেঞ্জ স্টাইলও ঠিক আছে, ফন্টের কালার চেঞ্জ করা যাবে, ফন্টের নাম চেঞ্জ করা যাবে, সো এগুলো তো আমরা এখান থেকেই করতে পারি। সো এখান থেকে আমি এটা দেখছি না। সর্বশেষ একটা অপশন এই পেজের মধ্যে বাকি রয়ে গেল, সেই অপশন হোম মেনুর মধ্যে বাকি আছে, সেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হচ্ছে আমরা যদি চাই আমাদের এই হোল ডকুমেন্ট থেকে কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্যকে আমরা খুঁজে বের করতে পারবো। সো আমি ফাইন্ডটা আমরা এখানে ক্লিক করলেও খুঁজে পাবো, অথবা কন্ট্রোল ধরে অ্যাপ প্রেস করলেও আমরা এটাকে খুঁজে পাবো। সো আমি এখন কন্ট্রোল ধরে অ্যাপ প্রেস করেছি, এর জন্য বাম দিকে নেভিগেশন এসেছে। আমি এটাকে কেটে দিয়ে এখানে ফাইন্ডে ক্লিক করছি, দেখেন সেম একই নেভিগেশন এসেছে। সো আমি এখানে খুঁজতে চাচ্ছি এখানে কুইক নামে কোনো শব্দ আছে এখানে, কিউ ইউ আই সি কে, পেয়েছি। দেখেন কুইক নামে শব্দ আছে চারটা, কোথায় কোথায় আছে এই যে দেখেন লিখে মানে বলছে যে 4টা ম্যাচ পাওয়া গেছে, এবং কোথায় আছে ক্লিক করলে দেখাবে। দেখেন, হ্যাঁ, ক্লিক করলে দেখাচ্ছে যে কোথায় কোথায় এইগুলো আছে। সো ফাইন্ড দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত শব্দ বা বাক্য এখান থেকে খুঁজে বের করতে পারবো।
তারপর যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে আপনি যে শব্দটাকে, একটা শব্দকে ভুল লিখেছেন, আপনি চাচ্ছেন সেই শব্দটাকে পুরোটাকে চেঞ্জ করে দিতে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমরা চাচ্ছি আমরা কুইকের জায়গায় ফাস্ট লিখবো, মানে এখানে যতবার কুইক লিখা আছে ততবার ফাস্ট হয়ে যাবে। সো আমি এটাকে চাইলে কিবোর্ড শর্টকাটও আনতে পারি, কন্ট্রোল এইচ। সো আমরা কিবোর্ড শর্টকাটও আনতে পারি অথবা এখানে ক্লিক করে আনতে পারি। তো এখানে দেখা যাচ্ছে ফাইন্ড হোয়াট, মানে কোনটা ভুল হয়েছে সেটা। অ্যান্ড নতুন করে কি দিতে চাই, রিপ্লেস উইথ। সো নতুন করে আমি দিতে চাচ্ছি ফাস্ট। সো আমি ফাস্ট লিখে দিলাম। এখানে অপশন আছে রিপ্লেস অল অ্যান্ড ফাইন্ড নেক্সট। আমি জাস্ট চোখ বন্ধ করে রিপ্লেস অলে ক্লিক করে দিলাম। দেখেন আমাদেরকে বলতেছে যে তোমার ডকুমেন্টে 4টা জায়গায় চেঞ্জ করা হয়েছে, 4টা জায়গায় রিপ্লেস করছি। সো ইয়েস ওকে অ্যান্ড দেন ডান। চলেন এবার আমরা ফাইন্ড থেকে খুঁজে দেখি যে কুইক নাম শব্দটা আর আছে কিনা আমাদের এখানে। তো দেখেন কুইক নামের শব্দটা এখানে দেখাচ্ছে না, দেখি ফাস্ট নামের শব্দটা আছে কিনা, যেটা আমরা নতুন করে লিখেছি কুইকের জায়গায়। হ্যাঁ দেখেন 4বার কুইক ছিল, এই জন্য 4বার আছে, কিন্তু আমাদেরকে এখন ফাস্ট দেখাচ্ছে ঠিকই। ঠিক আছে, ওকে চলেন আমরা আরো কিছু অপশন এখান থেকে দেখি কন্ট্রোল এইচ থেকে। এখানে আমি রিপ্লেস করলাম না, আমরা ফাইন্ড, এটা দিয়েও আমরা ফাইন্ড করতে পারবো, স্পেসিফিক ফাইন্ড করতে পারবো। যেমন মরে আসলাম, আমি চাচ্ছি এমন শব্দ, সে ধরেন আমি এমন একটা শব্দ চাচ্ছি, একটু দেখে নিই এখান থেকে মিলাবো। তো ওকে ফাইন, এল ওয়াই আছে এমন কিছু শব্দ আমি চাচ্ছি, যে শব্দগুলোর মধ্যে এল ওয়াই আছে। আমি ফাইন্ডে ক্লিক করছি, দেখেন আমাকে কিন্তু মার্ক করে যাচ্ছে। আমি স্ক্রিনটা একটু ছোট করি, ফাইন্ডে ক্লিক করছি, এই যেখানে একটা পাওয়া গেছে ডিরেক্টলি, আরেকটা পাওয়া গেছে ডিরেক্টলি। তার মানে কি সে শব্দের মাঝে শেষে খুঁজে, আমি যদি চাচ্ছি ই আর খুঁজতে, ই আর, যে এই ই আর কোথায় কোথায় আছে। হ্যাঁ ফাইন্ড, দেখেন যে ইনসার্ট, ই আর আছে মাঝখানে, খুঁজে পাইছে। আবার পাইছে যে গ্যালারিজের মাঝখানে ই আর আছে, খুঁজে পেয়েছে। সো এখানে ওভারঅলের মাঝখানে ই আর আছে, খুঁজে পেয়েছে। সো এমন খুঁজে পাচ্ছে সে। হ্যাঁ সো আমি চাচ্ছি এমন ই আর কে খুঁজে বের করতে যে ই আরটা সবার শেষে আছে, মানে শুরুতে নেই, সবার শেষে আছে। তাহলে কি করব, দেখেন এইখানে একটা অপশন আছে সাফিক্স, তার মানে সবার শেষে আছে এমন শব্দ খুঁজে দেখবে। দেখেন এখন আমি খুঁজতেছি, দেখেন কিছু দেখাবে না। এই যে একটা পাইছে সবার শেষে, একটা দেখাচ্ছে। এই যে সবার শেষে একটা পেয়েছি, আবার একটা দেখাচ্ছে। আমি প্রথম থেকে আবার সার্চ করি এটাকে। হ্যাঁ দেখেন এখন কিন্তু সরাসরি এটা দেখাচ্ছে, এর আগে কিন্তু গ্যালারিজও দেখিয়েছিল। তো আবার খুঁজতেছি, দেখাচ্ছে। সো দেখছেন আমরা স্পেসিফিক করে ফেলতে পারছি। আমরা যদি খুঁজি প্রথমে আছে কিনা, তাহলে আমাদের প্রেফিক্স দেখি, প্রথমে সম্ভবত একটাতেও নাই, কোনো ওয়ার্ড খুঁজে পাইনি, সে বলে দিয়েছে খুব সুন্দর করে। আচ্ছা আমরা চাচ্ছি ও এন খুঁজে বের করতে, ও এন খুঁজে বের করতে, দেখি পাই কোথায় কোথায়। বেশ কয়টা জায়গায় আমরা খুঁজে পেয়েছি। হ্যাঁ বাট আমি চাচ্ছি ও এন ওইটা খুঁজে বের করতে যে ও এর ও বড় হাতের আছে, এন ছোট হাতের আছে। এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আছে এখানে আমরা এটাকে মুছে দিচ্ছি। এখানে ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা লিখলাম লিখে এখানে একটা অপশন আছে, যেটা লিখে দেবো ম্যাচ কেস। তার মানে হুবহু এমন আছে কোথায়, তুমি শুধুমাত্র সেটাই আমাকে দেখাবা, সেটা মাঝে থাক, শুরুতে থাক, শেষে থাক, কোনো ব্যাপার না, বাট সেটা আমাকে দেখাও। ফাইন্ড করছি, দেখি পাই কিনা, নাই। আমি আবার শুরু থেকে ফাইন্ড করি, ফাইন্ড, এই দেখেন একটা খুঁজে পেয়েছি আমি শুরুতেই। আবার ফাইন্ড, আর নাই। তার মানে একটা কি খুঁজে পেয়েছি। আমি যদি ম্যাচ কেসটা জাস্ট উঠিয়ে দিই, দেখেন এটা জাস্ট যদি উঠিয়ে দিই, আমি কতগুলো পাবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, দেখছেন, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, বেশ কয়টা আমি খুঁজে পেয়েছি। বাট আমি যদি বলে দিই আবার শুধুমাত্র সাফিক্স প্রিফিক্সে, এবার ফাইন্ড করি, দেখি এবার কয়টা পাই। নিচে চলে এসেছে, শুরু থেকে আবার আসতে হবে। সো এখানে ফাইন্ড একটা পেয়েছি, আর আমি বলছি শুরুতে ওয়ান আছে এমন শব্দ দাও আমাকে। এই যে একটা ওয়ান পেয়েছি, শুরুতে ওয়ান। আমি কিন্তু বড় ছোট বলি না, আমি কিন্তু ম্যাচ কেস উঠিয়ে দিয়েছি, যার কারণে ছোট হাতের অক্ষরটা দেখাচ্ছে। আপনি যদি ম্যাচ কেসে দিয়ে দেন, এটাও রাখেন, দেখেন আর পাচ্ছে না, শুধুমাত্র একটাই খুঁজে পাবে, শুধু একটাই পেয়েছে, আর নাই। ঠিক আছে, সো আমরা চাইলে আমাদের সার্চগুলোকে এখান থেকে আরো বেশি স্পেসিফিক করতে পারবো এটার মাধ্যমে। ঠিক আছে, সো এটার মাধ্যমে আমরা আমাদের হোম মেনুর কাজটুকু শেষ করে ফেলেছি। সো তারপরে আমাদের যে মেনুটার কাজ আছে সেটা হচ্ছে ইনসার্ট মেনুর কাজ। আমরা চলে গেলাম ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে শুরুতে যে অপশনটা আছে, তার আগে আমি এগুলো সবগুলোকে মুছে দিই। শুরুতে যে অপশনটা আছে সেটা হচ্ছে কভার পেজ। সো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমরা দেখি, দেখেন এখানে কিছু রেডিমেড কভার পেজ দেওয়া আছে। এগুলো সচরাচর আমরা অ্যাসাইনমেন্ট বলেন বা কোথাও রিপোর্টের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি।
সো আমরা যে কোনো একটাকে চয়েস করতে পারি, সে এটাকে চয়েস করলাম। সো এখানে একটু ডিজাইন দেওয়া আছে হালকা পাতলা, হালকা একটু, হ্যাঁ। সেখানে চাইলে আমরা আমাদের লেখাগুলোকে চেঞ্জ করতে পারি, আমাদের ডকুমেন্টস আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে দেন, আমরা পরের পেজটা থেকে আমাদের কাজগুলো করতে পারি। তাহলে কি হলো, কম কষ্টে আমরা একটা ডিজাইন বানিয়ে ফেললাম। অথবা আমরা চাইলে সুন্দর ডিজাইন নিতে পারি এখান থেকে, হ্যাঁ। এটা নিলাম, সে দেখেন একটা ডিজাইন হয়ে গেল। আমি একটু জুমটা কমিয়ে দিই, দেখেন সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো আমরা চাইলে এখান থেকে খুব সহজে এই ডিজাইনটা নিতে পারি। ওকে, ফাইন। আচ্ছা থাকুক এটা। তারপর যে অপশনটা আছে সেই অপশনটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। সো আমরা যদি খালি পেজ নিতে চাই তাহলে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। যেমন দেখেন এখানে ক্লিক করলাম, আমি ইনসাইডে থেকে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করছি, দেখেন 3টা পেজ হয়ে গিয়েছে। আবার ক্লিক করছি 4টা, আবার ক্লিক করছি 5টা। সেইভাবে চাইলে আমরা পেজ এখান থেকে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখবো, এখানে আছে ব্রেক অপশন। ব্রেক অপশন দেখার জন্য আমাদের যেটা লাগবে, আমাদের কিছু টেক্সট লিখতে হবে, তখন আমরা পেজ ব্রেক অপশনটা দেখতে বুঝতে পারবো। সে এখানে আমি লিখছি ইকুয়ালস টু RAND। ওকে ফাইন, আমাদের কাছে কিছু লেখা চলে এসেছে। আমি এবার ফন্টগুলোকে ছোট করছি। আমি এইখানে ক্লিক করে, মানে প্রথম প্যারাগ্রাফের শেষে ক্লিক করেছি, ক্লিক করে আমি পেজ ব্রেকে ক্লিক করলাম। দেখেন কি হলো, ওই পেজের ওই যেখানে আমি ক্লিক করেছি তারপর থেকে যত লেখা ছিল সবগুলো লেখাকে সেই পরের পেজে নিয়ে গিয়েছে, এবং এই পেজের যে নিচের অংশটুকু ফাঁকা আছে এই অংশটুকুকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মানে এই জায়গাটার মধ্যে আর কিছু করা যাবে না। সো পেজ ব্রেক মানে হচ্ছে এই কথাটা যে আপনি যেখানে পেজ ব্রেক দিবেন ওকে হবে কি, ওইখান থেকে বাকি যে অংশটা থাকবে পেজের ওই অংশটাকে সে আর লিখবে না বা ওই অংশটাকে সে ব্যবহার করবে না। ওকে ওকে ফাইন। সো তারপরে আমরা যেটা যাচ্ছি, আচ্ছা তার আগে আমি একটা ছোট্ট জিনিস একটু দেখিয়ে রাখি, তার আগে, হ্যাঁ। সেটা হচ্ছে সে আমি এখানে লিখছি HELL হ্যালো। যদিও এটা আমাদের এই ট্যাবের না, বাট আমাদের জন্য একটু জরুরি, আমরা অনেকে এই জিনিসটা ভুল করি। লুক, আমি আমার মাউসটাকে রেখেছি E এবং L এটার মাঝে, এটা দিয়ে আমি খুব বেশি কিছু শিখাবো না, আমি এটা দিয়ে জাস্ট শিখাবো ব্যাক স্পেস আর ডিলিট কি এটার ব্যবহার, তো আমরা সবসময় কি করি, ধরেন আমাদের এই এলটা মুছতে হবে, আমরা কি করি, এখানে আসি, এসে আমরা ব্যাক স্পেস দিয়ে এলটাকে মুছি। কেন, আমরা জানি না যে আমাদের এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে আমরা ডিলিট করতে পারি। কিভাবে করতে পারি দেখি এবার চলেন। আমরা চাচ্ছি এই এলটাকে ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ। সো এইখানে থেকে আমি কিভাবে এলটাকে ডিলিট করতে পারবো, সো এইখানে থেকে আমি যদি ডিলিট নামে যে সুইচটা আছে আমাদের অ্যারো কি এর উপরে, ওইটাতে প্রেস করি, তাহলে ডান দিকের এই এলটা কেটে যাবে। আমি আবারও বলছি, ডান দিকে আমরা মাউসটাকে এখানে রেখে যদি এই পাশের ডান দিকের এলটাকে কাটতে যাই তাহলে আমরা ডিলিট প্রেস করব, তাহলে এলটা কেটে যাবে। আর যদি আমরা ব্যাক স্পেস প্রেস করি তাহলে বাম দিকের এইটা মুছে যাচ্ছে, মানে ইটা মুছে যাচ্ছে। তার মানে আমরা চাইলে একটা জায়গাতে থেকে ডানের অক্ষরটাকেও কাটতে পারি, তার বামের অক্ষরটাকেও কাটতে পারি। সো ডানের অক্ষরটা যদি কাটতে হয় আমরা ইউজ করব ডিলিট, আর যদি বামের অক্ষরটা কাটতে হয় তাহলে আমরা ইউজ করব ব্যাক স্পেস। ওকে, সো খুব সহজ একটা পদ্ধতি আমরা শিখে নিলাম, এটা আমরা ব্যবহার করব এখন থেকে। আচ্ছা, তারপর যে পদ্ধতি, এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেনুর মধ্যে। সো আমাদের মেনুর মধ্যে তারপরে যে অপশনটা, সেই অপশনটা হচ্ছে ট্যাবল। খুব সহজ একটা সিস্টেম, আমরা ট্যাবল অ্যাটাচ করব, ক্লিক করি। সো দেখেন এখানে রেডিমেড একটা ট্যাবল অপশন দেয়াই আছে, হ্যাঁ। সো আমরা যদি চাই, সে ধরেন আমাদের 10টা কলামের এরকম 20টা রো এর একটা ট্যাবল লাগবে, আমরা বানিয়ে ফেললাম। আমাদের যদি মনে হয় যে না আরও লাগবে, তাহলে আমরা কি করব, Ctrl Z করে দিচ্ছি, ইনসার্টে চলে যাচ্ছি, ট্যাবলে এসে আমরা চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবল। দেখেন এখানে যদি আমরা নাম্বার লিখে দেই, আমরা চাচ্ছি 5টা কলামের 20 রো এর একটা ট্যাবল। সো হয়ে গেল, দেখেন 5টা কলাম, এই যে এক একটা কলাম, আর এই যে 20টা রো, দেখছেন কতগুলো রো হয়ে গেছে অটোমেটিক। এই যে আমি অলরেডি বড় ছোট করে ফেলছি। সো যখন আমরা ট্যাবল বানাবো, ট্যাবলে ক্লিক করা অবস্থায় দেখেন এখানে ডিজাইন টুলস ওপেন হবে। ক্লিকটা যদি আবার এখানে থাকে, দেখেন ডিজাইন কিন্তু নাই হয়ে যাচ্ছে, মানে ডিজাইন থাকবে না আর। সো এখানে ক্লিক করলে আমরা ডিজাইন অপশনটা পাবো। এই ডিজাইন অপশন থেকে আমরা যদি চাই, এখান থেকে দেখেন আমরা একটু সুন্দর ডিজাইন করতে পারবো। তাহলে আমাদের কল টেবলটাকে আমরা যদি চাই বাম পাশে একটু স্টাইল করতে, আমরা সেটাও করতে পারবো। সে ধরেন এমন একটা স্টাইল করলাম। ওকে, সো বেশ কিছু ডিজাইন আমরা চাইলে এখানে করতে পারবো। ওকে, ঠিক আছে। সো আমি চলে আসলাম এবার আবার ইনসার্টে, আমি এই টেবলটাকে মুছে দিচ্ছি। টেবলটা আবার আপাতত দরকার নেই, আমি জাস্ট ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি যেন টেবলটা মুছে যায় এখান থেকে। ওকে, আচ্ছা। তারপর আমরা যেটা দেখছি, দেখেন পিকচার। খুব সহজ সহজ একটা সিস্টেম, আমরা চাইলে খুব সহজেই এখানে পিকচার আনতে পারি। জাস্ট ক্লিক, কোথায় পিকচার আছে, যেমন আমরা এই পিকচারটা নিয়ে নিলাম, দেন ইনসার্ট হয়ে গেল। তবে এই পিকচারটায় কিছুটা প্রবলেম আছে, এই পিকচারটা নিয়ে একটু নাড়াচাড়া করতে গেলে আমরা একটু বিপদে পড়বো। দেখেন পিকচার উপরে পেজে চলে গিয়েছে, হ্যাঁ। তো আমি যদি এটাকে ছোট করতে চাই, বা আমি যদি সিবির মধ্যে এটাকে উপরে দিতে চাই, দেখেন এটা কিন্তু উপরে যাচ্ছে না,
হ্যাঁ। তো এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর যখন আমরা পিকচারের মধ্যে ক্লিক করা থাকবো তখন এখানে একটা ফরম্যাট নামে অপশন ওপেন হবে। যদি ক্লিকটা আবার দেখেন লিখাই দিচ্ছি তাহলে কিন্তু ফরম্যাট থাকছে না। সো পিকচারে আমরা ক্লিক করলাম, ফরম্যাট টুলসে যাচ্ছি, দেখি কি কি আছে এখানে। চাইলে আমরা একটু কারেকশন করতে পারবো, কালার কারেকশন করতে পারবো, একটু বেশি ব্রাইট করতে পারবো, এই ধরনের কিছু কালার দিতে পারবো চাইলে, এই ধরনের কিছু আর্টিস্টিক এফেক্ট দিতে পারবো আমরা চাইলে। এটার মধ্যে জাস্ট ক্লিক করলে হবে। যেমন ধরেন ক্লিক করে দিলাম এটার মধ্যে, দেখেন ছবিটা কেমন হয়ে গিয়েছে। দেখেন কেমন হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কমপ্রেস পিকচার আছে, আমরা চাইলে পিকচার সাইজ ছোট বড় করতে পারবো, পিকচার চেঞ্জ করতে পারবো, অথবা আমরা যে কাজগুলো এতক্ষণ করছি সেটাকে আমরা চাইলে একবার রিসেটও করে দিতে পারবো। ওকে, আচ্ছা, যেটা মেনলি দেখাবো এখান থেকে সেটা হচ্ছে এখান থেকে আমরা চাইলে পিকচারটাকে একটু স্টাইল করতে পারি। যেমন দেখেন আমরা যদি চাই এখানে একটু বর্ডার করতে, এই যে বর্ডার করতে পারবো। আমরা যদি চাই এমন বর্ডার করতে সেটাও করতে পারবো। আমরা যদি চাই গোল করতে, এমন করতে, এমন করতে, যেমন চাচ্ছি দেখেন যে মোটামুটি যেভাবে চাচ্ছি আমরা সেভাবে চাইলে এখান থেকে ডিজাইন করতে পারবো এইখান থেকে। হ্যাঁ, আমরা চাইলে বর্ডারের কালার, আমার যদি মনে হয় না বর্ডারের কালারটা আমি পার্পল দিব, সো পার্পল, যে বর্ডার পিকচার বর্ডার। হ্যাঁ, তারপর পিকচারের ইফেক্ট, আপনি কি ধরনের ইফেক্ট দেবেন আপনি চাইলে এখান থেকে ইফেক্ট বেছে নিতে পারেন, যে আমি পিকচারটা চাই এভাবে থাকবে, এভাবে থাকবে, সে মানে আপনার ইচ্ছা হলো আর কি। হ্যাঁ, সচরাচর তো আমরা এভাবে দেই না যদিও। ওকে, সোজা আবার সহজ করে দিলাম, সোজা করে দিলাম। সো এইভাবে চাইলে আমরা একটা পিকচার নিয়ে কাজ করতে পারি। যদিও আমরা যখন সিবিতে পিকচার অ্যাটাচ করব তখন আমরা এই মোডে পিকচার অ্যাটাচ করব না, সেটা আমি একটু পরে দেখাচ্ছি যে যদি আমরা সিবিতে পিকচার অ্যাটাচ করি সেটা কীভাবে করব। আচ্ছা, তারপর চলে আসে আমরা ক্লিপ আর্টে। ক্লিপ আর্ট বলতে আসলে তেমন কিছুই না, ক্লিপ আর্ট হচ্ছে একদম সেম এজ পিকচার। ডিফারেন্স ইজ দ্যাট যে পিকচারটা আমরা আমাদের কম্পিউটার থেকে নেব, ক্লিপ আর্টটা আমরা অনলাইন থেকে নেব। যদিও নতুন যে ভার্সনগুলো আছে সেই ভার্সনের মধ্যে সরাসরি এখানে লেখাই আছে অনলাইন পিকচার। ওকে, সো যেমন ধরেন আমি একটু দেখিয়ে দিই, ম্যান পিকচার দিয়ে একটু সার্চ করি, লেখাই ছিল, কিছুই পাইনি। সো আমি একটা কাজ করি, আমি লিখিছে পিসি সার্চ, তো দেখেন পেয়ে গিয়েছি। জাস্ট ক্লিক করবো ছবি চলে আসবে, জাস্ট ক্লিক করবো ছবি চলে আসবে। তারপর ছবি চলে আসলে আবার আমরা আগের মতো সেই ফরম্যাট টুল দিয়ে চাইলে ছবিগুলোকে চেঞ্জ করতে পারবো। তো ডিফারেন্স শুধু এতটুকুই, এটা হচ্ছে পিকচারটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে আমরা নেই, আর এই ক্লিপারটা হচ্ছে আমরা অনলাইন থেকে নিই, এই আর পার্থক্য নাই। এবার আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে শেপ। শেপটা কিভাবে কাজ করে দেখেন, এই যে শেপ নিলাম, আমার যেমন শেপ দরকার ওরকম শেপ আঁকতে পারবো এখান থেকে। আবার ধরেন আমি চাচ্ছি ত্রিভুজ আঁকতে পারবো আমরা। হ্যাঁ, আমরা চাচ্ছি এই ধরনের কাজগুলো আমরা চাইলে এখান থেকে করতে পারবো শেপ। তো যেটা বলছিলাম, শেপের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা যখন সিবিতে ছবি অ্যাটাচ করি আমরা তখন ছবিটাকে চাইলে শেপের মধ্যে দিতে পারি। যেমন ধরেন আমি একটা শেপ নিলাম, ধরেন এখানেই আঁকছি শেপটা, দেখেন আঁকার পর আমি বলছি এখানে যখন ক্লিক থাকবে, শেপের মধ্যে যখন ক্লিক থাকবে তখন এই যে ফরম্যাট টুলস ওপেন হবে। ক্লিক যদি অন্য কোথাও থাকে তাহলে কিন্তু ফরম্যাট টুলস আমরা পাবো না। আমি আবার বারবার বলে রাখছি, খেয়াল করবেন কথাগুলো। সেখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ফরম্যাট টুলসে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি চাচ্ছি এখানে একটা ছবি অ্যাটাচ করতে। সো ফরম্যাট টুল আসার পর প্রথম যে অপশনটা আছে এটাকে বলা হচ্ছে শেপ ফিল। সো শেপ ফিলে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবেন, আরও যদি কালার দরকার এখান থেকে কালার বেছে নিতে পারি আমরা, দরকার নাই। আমরা চাচ্ছি ছবি অ্যাটাচ করছি, সো সরাসরি চলে আসলাম পিকচার, ছবিটা দিয়ে দিলাম, দেন ওকে, দেখেন পিকচারটা চলে আসছে। আমরা যদি চাই চারদিকে বর্ডারটা সরিয়ে দিব, তো আবার এখানে ক্লিক করব, শেপ আউটলাইন নামে যে অপশনটা আছে ওখান থেকে আমি করে দেবো নো আউটলাইন, দেখেন বর্ডারটা চলে গেল। আর মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটাকে যেইখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন। মনে ছিল একটু আগে যখন আমরা পিকচার নিয়ে কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা পিকচারটাকে মুভ করাতে পারছিলাম না, এখন কিন্তু দেখেন আমরা যেখানে চাচ্ছি সেখানে এটাকে মুভ করানো যাচ্ছে। ওকে, সো দেখেন বসে গেছে, পিকচার নিয়ে কোনো মানে ও কোনো ঝামেলা মানে কোনো প্রবলেম করতেছে না। সো অবশ্যই যখন আমরা সিবিতে পিকচার বসাবো চেষ্টা করবো পিকচারের জন্য অবশ্যই আমরা শেপ দিয়ে বসাই, এটা মাথায় রাখবো। তারপর যে অপশন আছে স্মার্ট আর্ট, সো ক্লিক করলাম, স্মার্ট আছে, এখানে কিছু ডায়াগ্রাম দেয়া আছে। সো এই ডায়াগ্রামগুলো ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন কার্যকলাপ করতে পারি। যেমন ধরুন আমি একটা ডায়াগ্রাম নিচ্ছি, এটা দিয়ে ক্লিক করে ওকে করে দিলাম। সো এখানে আমি চাচ্ছি পিকচার অ্যাটাচ করছি, সো ডাবল ক্লিক, যেমন এই ডায়াগ্রামটার মধ্যে ছিল এই অপশনটা নিয়ে নিলাম, জাস্ট একই পিকচার আমি বারবার নিব, আর পিকচার নাই এখানে। সো নিয়ে নিলাম, এখানে কিছু লিখে দিলাম, এখানে কিছু লিখে দিলাম, এখানে কিছু লিখে দিলাম। ওকে, কাজ শেষ। এখন আমার যদি মনে হয় স্যার এখানে তো পিকচার 3টা দেওয়া আছে, আমার যদি 4টা লাগে তাহলে কি করব? ওকে ফাইন, রাইট ক্লিক, অ্যাড শেপ আফটার, মানে এটার পরে দেখেন 4 নাম্বার শেপ চলে এসেছে। ওকে ডান, হয়ে গেল। যদি কমাতে চান যে আমাদের তো লাগবে না, সো কি করব,
তখন কি করবো, জাস্ট ডিলিট, মানে ব্যাক স্পেস, জাস্ট ব্যাক স্পেস। ওকে, সো আমরা আপাতত দুইটাই রাখলাম, আমরা এটাকে একটু ডিজাইন চেঞ্জ করব। সো যখন এটাতে ক্লিক থাকবে তখন দেখেন এখানে ফরম্যাট নামে আরেকটা অপশন আসবে, বা সরি ডিজাইন নামে একটা অপশন আসবে। এখানে দেখেন চেঞ্জ কালারের মধ্যে কয়েক ধরনের আবার কালার আছে, আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, সো ধরেন আমি কালারটাকে এমন চেঞ্জ করলাম। এই কালারটাকে চেঞ্জ করার পর পর দেখেন স্মার্টার আবার স্পেশাল এফেক্ট আসবে, যেমন ধরেন আমি চাইলে এমন করতে পারি বা একটু এমন করতে পারি। হ্যাঁ, এখান থেকে বিভিন্ন কালার টালার করে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। তার মানে ইনসার্ট দিয়ে আমরা সোজা সাপটা কথা যদি বলি, ইনসার্ট সরি স্মার্ট আর্ট দিয়ে আমরা কিছু ডায়াগ্রাম নিয়ে কাজ করতে পারবো, যে ডায়াগ্রামগুলো দিয়ে আমরা আমাদের বিভিন্ন পারপাস সার্ভ করি। আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম। এখানে দেখেন অনেক ধরনের যে পিরামিড আছে, সার্কেল আছে, যেমন ওয়াটার সার্কেল, নাইট্রোজেন সার্কেল আমরা ছোটোবেলায় পড়েছি, এগুলো আঁকতে পারি আমরা। আমরা যদি চাইছে যেমন একটা অফিসের টপ ডাউন বটম এটা যদি দেখাতে চাই, আমরা এটা নিতে পারি, যে টপ ম্যানেজমেন্ট উনি আছে, তারপরে উনি আছে, তারপরে উনি আছে, এভাবে এই ধরনের কাজগুলো আমরা আসলে করার জন্য এই স্মার্ট আর্টটা ব্যবহার করব। ওকে ফাইন, তো এটাকে আমি অফ করে দিচ্ছি আপাতত। অফ করে দিলাম, ব্যাক স্পেস দিয়ে অফ করে দিলাম। হ্যাঁ, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চার্ট। চার্টটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। তো চার্টে ক্লিক করলাম, এখানে অনেক ধরনের চার্ট আছে, আমি এটা পাই চার্ট নিলাম। হ্যাঁ, পাই চার্টটা আমার একটু বেশি ভালো লাগে, জন্য এটাই নিলাম। আচ্ছা না, কলাম চার্ট নেই। সো কলাম চার্টে ডিজাইন চয়েস করলাম, করে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন একটা এক্সেল ফাইল ওপেন হয়ে গিয়েছে, কারণ এই চার্টটা না একটা স্পেসিফিক ডাটার উপরে আসবে, মন গড়া কোনো ডিজাইনের উপরে আসবে না। হ্যাঁ, সো আমি যেটা করতেছি দেখেন, আমি এটা সে লিখছি 1991, মানে বাংলাদেশের আদমশুমারির একটা স্ট্যাটিস্টিক্স আমি এখানে দেবো। 1991 হলে তারপর 2001 হবে, তারপর 2011 হবে, এন্ড দেন 202221 হবে। হ্যাঁ, মানে 2021 সাল। ওকে ফাইন, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি এই সিরিজটাকে আমরা দিচ্ছি সে মেল, ফিমেল, এন্ড দেন চাইল্ড, দেন ডান। যদি হয়ে যায় আমরা একে কেটে দিই। এবং দেখেন খুব মজার ব্যাপার হচ্ছে, দেখেন আমরা ঠিক যেমন ডাটা দিয়েছি ওই ডাটা অনুযায়ী কিন্তু দেখেন আমাদের এখানে একটা চিত্র অলরেডি আঁকা হয়ে গিয়েছে। আমরা যদি মনে আমরা আবার চেঞ্জ করব, সো এখানে ক্লিক করে আমরা রাইট ক্লিক করে দেখেন যে এডিট ডাটা এই অপশন আছে, অথবা এখানে ক্লিক করা অবস্থায় ডিজাইন অপশনে এসে এডিট ডাটার অপশন আছে, চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন আরেকবার যদি ডাটা চেঞ্জ করতে হয়। অথবা আপনি যদি মনে করেন যে আমি স্টাইল চেঞ্জ করবো, আমি এটা রাখবো না, আমি সে এই ধরনের ডাটা দিব, বার চার্ট দেবো, দেন এই চার্টে দেখেন তিনটা এক একটা কালার, যেমন যে দেখেন এক একটা কালার এক একটা মেল, এটা ফিমেল, এটা চাইল্ড, এটা দেখে মিন করতেছে, হয়ে গেল। সো আপনি যদি ডিজাইন চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করতে চান, সবই সম্ভব এখান থেকে। হ্যাঁ, দেখছেন সবই সম্ভব এখান থেকে। সেম এজ মানে আমরা যেমন ওটা ওখানে করেছি আর কি, মানে স্মার্ট আর্টে ঠিক ওই স্টাইলে এটা দেওয়া আছে। ওকে, সো আরেকটু দেখাবো। আজকে আমরা এই পর্যন্ত থাকবো, তারপরে আমরা এই দিকটা একবার দেখবো। সো এখানে লাস্ট একটা অপশন বাকি আছে, সেটা হচ্ছে স্ক্রিনশট। সো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি আমার একটা স্ক্রিনশট নিতে। দেখেন এখানে আমি ক্লিক করলাম, কিছুই আসতেছে না। কেন কিছু আসতেছে না? কারণ স্ক্রিনশট ওইটা নেওয়া যাবে যেটা ঠিক এটার পেছনে থাকবে। যেমন ধরেন আমি চাচ্ছি এটার একটা স্ক্রিনশট নিতে, সেইটার। সো আমি এখানে আসলাম, ক্লিক করলাম, এই যে দেখেন আমাকে পেছনের চিত্রটা কিন্তু দেখাচ্ছে। অথবা ধরেন আমি চাচ্ছি এইটা চাচ্ছি। হ্যাঁ, সেই জন্য এটাকে ঠিক এটার পেছনে নিয়ে আসলাম, এসে আমি জাস্ট স্ক্রিনশট দিচ্ছি, দেখেন যে আমার এটাকে দেখাচ্ছে, দেখালো। এই দেখেন অটোমেটিক করে ছবিটা চলে আসলো, ক্লিক করলাম আর চলে আসছে সাথে সাথে। আবার দেখাচ্ছি, দেখেন এই যে এটা পেছনে দুইটা অন আছে, আমি যদি চাই যে কোনোটাকে, যেমন এটা চাচ্ছি এবার, এই যে এটা চলে আসছে। ঠিক আছে, দেখছেন কত সহজ পদ্ধতি। সো এই পদ্ধতিতে চাইলে আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। ওকে, তবে স্ক্রিনশট নেওয়ার একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সে ধরেন আমি চাচ্ছি এটা একটা স্ক্রিনশট নিতে এবং স্ক্রিনশটটাকে সেভ করতে। তো যেহেতু এটা উইন্ডোজ 10 এই অপশনটা কাজ করে, সেটা হচ্ছে আমরা আমাদের কিবোর্ডে কন্ট্রোলের পাশে একটা সুইচ আছে, যেটাকে আমরা উইন্ডোজ কি বলি। একদম বাম দিকে কন্ট্রোলের পাশে একটা আছে, আর ডান দিকে কন্ট্রোলের পাশে আরেকটা সুইচ, তারপর একটা সুইচ আছে যেটা আমাদের জানালার ছবি, মানে এই উইন্ডোজের ছবিটা দেওয়া আছে। সো ওইখানে ক্লিক করলাম, ধরে রাখবো, ধরে রেখে আরেকটা সুইচ আছে আমাদের কিবোর্ডে অ্যারোর উপরে, মানে F12 এর পাশে, প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার্ড এই বাটনটা। সো অলরেডি আমি উইন্ডোজ ধরে রেখেছি, আর প্রিন্ট স্ক্রিন এই বাটনটার মধ্যে জাস্ট এটা ক্লিক করলাম, দেখেন স্ক্রিনটা আমাদের একটু ব্লিঙ্ক হলো, এটা একটা ছবি উঠে গিয়েছে, ছবিটা সেভ হয়ে গেছে। কোথায় গেছে চলো আমরা দেখি। আমরা চলে গেলাম পিকচার, দেখেন এখানে একটা ফোল্ডার ওপেন হচ্ছে স্ক্রিনশট। দেখেন আমরা যে পিকচারটা মাত্র তুলেছি, এই পিকচারটা হচ্ছে এটা, অটোমেটিক এখানে চলে এসেছে। দাঁড়ান একটু সময় দেন।
ওকে, সো আমার পিকচার চলে এসেছে কিন্তু ডান। সো আমরা চাইলে স্ক্রিনশট এভাবে নিয়েও ছবিটাকে আমরা ওখানে অ্যাটাচ করে দিতে পারি চাইলে, তাই না? সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।